গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে সুনতালেখোলা জার্নি। শিয়ালদহ থেকে নিউমাল জংশন আসার পথে শিলিগুড়ি জংশন পার করার পর বাইরের নৈসর্গিক দৃশ্যই কিন্তু এই ট্রিপের টেম্পোটাকে সেট করে দিয়েছিল। নিউমাল থেকে মেটেলি হয়ে সুনতালেখোলা আসার পথটা এক কথায় চোখের আরাম। সবুজ চায়ের বাগান, দুপাশে গাছেদের সারি, গহীন বনভূমি আমাদের জাস্ট স্পেল বাউন্ড করে তুলেছিল। হোমস্টেতে এসে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজ দেখব বলে। নেওড়ার জলে পা ডুবিয়ে কেটে গিয়েছিল গোটা বিকেল। তারপর সন্ধ্যের মোমো আর রাতের রুটি চিকেন খেয়ে শেষ হয়েছিল আমাদের প্রথম পর্ব। আজ সুনতালেখোলাতে আমাদের দ্বিতীয় দিন। আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে সুনতালেখোলা থেকে ঘোরা পাঁচটি ভিউ পয়েন্ট। বর্ষায় চারিদিক সবুজের মাঝে বয়ে চলা নদীদের যে কি রূপ তা চাক্ষুষ করাবো আপনাদের। আমি নিশ্চিত সেই দৃশ্য দেখে আমার মতো আপনারাও ভেসে যাবেন প্রকৃতির মাঝে। আমি মুসাফির, আপনাদের সাথে দেব আড্ডা। গল্পের মাধ্যমে নিজেকে চেনানোর জানানোর কাজই হলো আমার চ্যানেলের মূলমন্ত্র। ভিডিওটা পুরোটা দেখুন, বোর লাগলে স্কিপ করে যান, ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন চটপট। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। গুড মর্নিং সবাইকে। একটা নতুন সকাল সুনতালেখোলাতে। কালকে রাত্রে বেশ হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা পড়েছিল। আমরা সকালবেলাতে উঠে পড়েছি একটু সুনতালেখোলার চারিদিকটা ঘুরে দেখব বলে। সকালবেলাতে পাহাড়ের যে রূপ, যে গন্ধ, সেটা একটু অন্যরকম থাকে। সুনতালেখোলার চারিদিকে জঙ্গল হওয়ার কারণে যে বুনো গন্ধটা, পাখির ডাক, সকালবেলাতে পাখিরা খুব অ্যাক্টিভ থাকে, এই জিনিসগুলো উপভোগ করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সুনতালেখোলার গ্রামটাকে ঘুরে দেখব, তার সাথে ঘুরে দেখব এই দিকের যে এই পাহাড়ি রাস্তাটা। সবার আগে একটু পাখির চোখে পুরো সুনতালেখোলাটা দেখা যাক ভোরবেলায় কীরকম লাগে। সকালে সুনতালেখোলাকে দেখছেন? ভোরের সূর্যি মামার সোনালি আলো গায়ে মেখে তার রূপ কয়েক গুণ বেড়ে গেছে, তাই না? যে কোনো জায়গায় গিয়ে ভোরবেলায় উঠে পড়াটা আমার বরাবরের অভ্যেস। আমি মনে করি ভোরের সৌন্দর্যই হলো সেই জায়গার আসল সৌন্দর্য। ভোরের এই নয়নাভিরাম দৃশ্যই কিন্তু সারা দিনের টেম্পোকে সেট করে। নিস্তব্ধ চারিদিকের মধ্যে প্রকৃতিকে খুঁজে নেওয়ার যে আনন্দ, তার চেয়ে বড় কিচ্ছু নেই। ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়িরই মতন, ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন। আহা, অগোছালো ঘর, খড়কুটোময় চিলেকোঠা কোণ। কথা ছিল হেঁটে যাব ছায়াপথ। জীবন ভীষণ ভীষণ সুন্দর। বেশ ভালোই চড়াই রাস্তা। এই যে রাস্তাটা যেটা উঠছে, এরকম দেখে লাগলেও একটু খাড়াই আছে। এই রাস্তাটা সোজা উপরের দিকে উঠে গেছে মৌচুকি ফরেস্ট বাংলোর দিকে। এখান থেকে 6 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর আমাদের যে হোমস্টের যে মালিক নৃপরাজ হুজেল, তিনি আমাদের বলেছেন এই রাস্তায় নাকি লেপার্ড আছে। তো একা একা বেশি দূরে যাওয়াটাও ঠিক না। সকালবেলায়, বিশেষ করে সকাল এবং রাতে, মানে ভোরে এবং রাতে, যে সময়টা লেপার্ড বলুন বা টাইগার বলুন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ভোরের দিকে, ইভিনিংয়ে। লেপার্ড রাতেও থাকে বেশি, টাইগারও তাই। এছাড়াও এইখানে মাঝে মাঝে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, যেই বিয়ারগুলো গাছে ওঠে, সেই বিয়ারও দেখতে পাওয়া যায়। কাজেই পাহাড়ি জঙ্গলের রাস্তার বাঁকে যে
কী লুকিয়ে আছে বা কে লুকিয়ে আছে সেটা কিন্তু বলা যায় না। একটা দারুণ জায়গা, নিস্তব্ধ। মৌমিতা একা একা এগিয়ে যাচ্ছে উপরের দিকে। অসাধারণ জায়গা, মানে এত একদম শান্ত, পাখিরা হালকা হালকা ডাকছে, জঙ্গলে এখন ঝিঝি পোকার ডাক, একটা সুন্দর ফুলের গন্ধ, মিষ্টি ঠিক নয়, একটু উগ্র, পাহাড়ি ফুল, জংলি পাহাড়ি ফুল, তার গন্ধ দারুণ। সকালবেলাতে এই জিনিসগুলোর মজাই কিন্তু আলাদা। তো আমি বলবো যে আপনারা এসে সুনতালেখোলাতে যদি আসেন, সকালবেলাতে বেশি দূরে না, জঙ্গলের মধ্যে দিয়ে বেশি দূরে যাওয়ার দরকার নেই, এসে একটু লোকাল জায়গাটা পায়ে হেঁটে ঘুরবেন। পায়ে হেঁটে না ঘুরলে সেই জায়গাকে কিন্তু উপলব্ধি করা যায় না, পায়ে হেঁটে ঘুরতে হবে। বাড়িটাতে সুন্দর ফুল গাছ লাগানো। ভোরের এই স্নিগ্ধ প্রকৃতি আমায় বরাবর আকৃষ্ট করে। তাই কোথাও বেড়াতে গেলে আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশটা ঘুরে দেখার। আর পাহাড়ি গ্রামের বাড়িগুলো আমাকে টানে ভীষণভাবে। কি সুন্দর নানান ফুল গাছ দিয়ে সাজানো। জীবন এখানে ভীষণ সিম্পল, আর সেখানকার মানুষরা অত্যন্ত কর্মঠ। এই মানুষগুলো প্রতিনিয়ত আমাদের অনেক কিছু শেখান। একটু হাঁটতে হাঁটতে আমরা একটা উপরে থেকে ভিউ পয়েন্ট ঠিক নয়, মানে একটা জনপদ, সেখান থেকেও ভিউ দেখা যাচ্ছে। ভোরের যে রোদ, সূর্য উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে ভিউ উপর থেকে, আরেকটু উপরে, যদি আমরা যেখানে আছি সেই জায়গাটা সুনতালেখোলা টাউনের সবচেয়ে টপ জায়গা, বাট এটা আরও একটু উপরে। এই জনপথটা, ওই যে নিচে সুনতালেখোলা টাউন দেখা যাচ্ছে, আমরা ওইখান থেকে এসছি। সকালে না বেরালে খুঁজেই পেতাম না সুনতালেখোলার উপরে অবস্থিত এই ছোট জনপদটিকে। আমরা যখন এসেছি তখন মোরগের ডাকে আড়মোড়া ভাঙছে এই পাহাড়ি গ্রাম। এই গ্রাম শেষ করেই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের জঙ্গল শুরু। আসুন দেখা যাক। আমরা এখন যে জায়গাটাতে আছি, এটাই সুনতালেখোলার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এরপরে এই যে জঙ্গল শুরু হচ্ছে, এখান থেকে আমরা ঢুকে পড়বো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ইস্টার্ন পার্ট। সেখান থেকে আমরা ভিতরের দিকে ঢুকবো। এই রাস্তাটাই সোজা চলে গেছে মৌচুকি ফরেস্ট বাংলো হয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। আগে যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ট্রেকিং হতো, সেটা এদিক দিয়েও ওঠা যেত, আবার ওই দিক দিয়েও। তো এই রাস্তাটা দিয়েই সোজা উপরের দিকে। আমি এই রাস্তাটা পায়ে হেঁটে যাওয়ার জন্য একদমই রেকমেন্ড করবো না, কারণ আপনারা সবাই জানেন যে এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের লেপার্ডের পাশাপাশি বেঙ্গল টাইগারও আছে। তো পায়ে হেঁটে যাওয়াটা সকালবেলায় হোক বা যখনই হোক টু মাচ রিস্কি। দেখুন, বলতে বলতে আমার সামনে দিয়ে একটা সার্পেন্টিকেল উড়ে গেল। তো এইখান থেকে কিন্তু অ্যাকচুয়াল জঙ্গল আরম্ভ, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে যে কোনো ন্যাশনাল পার্কে কিন্তু পায়ে হেঁটে ঘোরাটা উচিত নয়, কখনোই নয়। আপনার সাথে হয়তো কোনো ওয়াইল্ড অ্যানিম্যালের ইন্টারাকশান না হলো, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যদি আপনাকে দেখতে পায়, বা তারা যদি পেট্রোলিং করার সময় আপনাকে দেখে যে আপনি পায়ে হেঁটে ঘুরছেন, তাহলে কিন্তু আপনার কাছে কোনো পারমিশন নেই, তাহলে আপনার বেকার হ্যারাসমেন্ট হবে। ঘুরতে এসে হয়তো ফাইন করবে বা অন্যরকম কথাবার্তা বলতে পারে, আপনি কেন সেই হ্যারাসমেন্টটা নেবেন? তো এখান থেকে যদি আপনার মৌচুকি ফরেস্ট বাংলো যাওয়ার ইচ্ছে হয়েই থাকে, আর আপনি যদি এই রাস্তাটা এক্সপ্লোর করতে চান, নিচে সুনতালেখোলা সিন্ডিকেটের যে গাড়ি আছে, সেখান থেকে গাড়ি বুক করে এখান থেকে যান। পায়ে হেঁটে না যাওয়াটাই ভালো। পায়ে হেঁটে আসার জন্য আমরা যত দূর আসার
মানে এই যে সুনতালে ঘোরা যে টপ এই লাস্ট জনপদ এই অবধি আপনি আসুন সকালবেলা। এখানে একটা এই যে একটা ছোট্ট ভিউ পয়েন্ট, সরি এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্টও আছে, এটাই কিন্তু শেষ পয়েন্ট। এই আমরা সুনতালে ঘোরার সবচেয়ে উপরে রয়েছি, এই যে নিচে ওইখান থেকে আমরা এসছি, ওই টেলিফোন টাওয়ারের ওখান থেকে। কেমন লাগছে মমিতা? খুব ভালো লাগছে, একদম টপে রয়েছে মনে হচ্ছে। পুরো টপে। ভিউ পয়েন্ট থেকে দু চোখ ভরে দেখে নিলাম ভোরের সুনতালে খোলাকে। দিগন্ত বিস্তৃত এই সবুজের আস্তরণ কি সুন্দর লাগছে, তাই না? পাহাড়ের গা বেয়ে সূর্যের আলোটা নামছে, কি অপূর্ব দৃশ্য। এই জিনিস মানে এত ভালো লাগে পাহাড়ে এলে, যে এই পাহাড়ের জঙ্গলের গা বেয়ে হালকা সূর্যের যে রশ্মিগুলো, যেন পাহাড়ের গায়ে কেউ চাদর পরিয়ে দিয়েছে এরকম শীতকালে, সেই রকম একটা লাগে। যে রোদের আস্তরণটা অপূর্ব, মানে না দেখলে বলে বোঝানো কঠিন। আচ্ছা, আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই যে মৌচুকি ফরেস্ট বাংলো যে রাস্তা, মানে নেওড়া ভ্যালির রাস্তা, এই রাস্তা দিয়ে বার্ড ওয়াচিংয়ের ট্রেকিং হয়, ঠিক আছে? তো এটা আমি বলতে ভুলে গেছিলাম তখন। তো এই ট্রেকিংয়ের জন্য নিচে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে একটা আলাদা স্পেশাল পারমিশন নিতে হয়, এবং তারা একটা গাইড দেবেন আপনার সঙ্গে, যে আমি জানি না আর্মড গাইড কিনা, নাও হতে পারে, বা গাইড থাকবে, মানে প্রপার আপনার হচ্ছে গিয়ে পারমিশন নিয়ে তবেই এই রাস্তায় যাওয়াটা ঠিক আছে বার্ড ওয়াচিংয়ের জন্য, বা যার জন্যই জানি এই রাস্তায়। এখানে এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে রেড পান্ডাও আছে। তো যারা যারা রেড পান্ডার জন্য শুধুমাত্র মানে আমাদের নর্থ বেঙ্গলের সান্দাকফু রুটে, মানে আমার কায়াকাটা যেতে চান, তো তারা এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কেও একটা অপশান হিসেবে দেখতে পারেন। এখানেও কিন্তু রেড পান্ডা আছে। এছাড়া এখানে যেটা আমি বললাম যে লেপার্ড, বেঙ্গল টাইগার এবং অবশ্যই ব্ল্যাক লেপার্ড, তো এগুলোও দেখতে পাওয়া যায়। তো আপনাকে যেতে হবে তার জন্য। হিমালয়ান ব্ল্যাক বেয়ারও আছে, একটু রিস্কি পায়ে হেঁটে যাওয়াটা, এখানে যেহেতু সাফারি হয় না, মানে জিপসি সাফারি বা অন্য যে গাড়ির সাফারি সেটা হয় না, এখানে যা হবে সেটা পায়ে হেঁটেই পুরোপুরি ঘুরে দেখতে হবে, ট্রেকিং করে। তো একেবারে নেচার। আপনারা যারা বার্ড ওয়াচার বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন তারা কিন্তু এটা কনসিডার করতেই পারেন। আমি যেটা বলছিলাম যে কেন পায়ে হেঁটে আসাটা উচিত না, এই মৌমাছি বনবন করতে আরম্ভ করে দিয়েছিল ভিউ পয়েন্ট থেকে। তো আমরা এখন নেমে যাচ্ছি, তো এ হুল ফুটালে আর দেখতে হবে না। আশেপাশে কোথায় কি ডাক্তার আছে না কি আছে আমি জানি না, বেশ কয়েকটা 4-5টা মৌমাছি এসে ভন করছে। তো সেই কারণেই আমি মানে বলছিলাম যে পায়ে হেঁটে আসাটা এই জঙ্গলের মধ্যে। যাই হোক, তো আমরা এখন নেমে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখান দিয়ে আমরা এখন নিচের দিকে নামছি, আবার সুনতালে খোলার দিকে। বড্ড চা তেষ্টা পেয়েছে, সকালবেলাটা একটু চা না খেলে যাই গিয়ে এবার একটু চায়ে চুমুক দেবো। সাথে থাকুন, আমি মুসাফির ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে উত্তরবঙ্গের একটা পাহাড়ি গ্রাম সুনতালে খোলা। উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গ তো অবশ্যই, ডুয়ার্সের পাহাড়ি গ্রাম সুনতালে খোলা। আমরা সেখানে ঘুরতে এসেছি, তো সেই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। সকালবেলাতে বেরিয়ে পড়েছিলাম, এবার যাচ্ছি হোমস্টের দিকে। চা তেষ্টা পেয়েছে, চা খেতে, চায়ের সাথে দেখা হবে, চলুন। সকালের প্রাতঃভ্রমণ শেষে এবার নেমে যাওয়ার পালা হোমস্টেতে। বর্ষায় পাহাড় ভ্রমণের এই সকাল মনে থেকে যাবে বহুদিন। আপনারাও কারা কারা ঘুরতে গিয়ে সকালে হাঁটতে বেরোন কমেন্ট করে জানান কিন্তু। হোমস্টেতে ফিরে আমাদেরকে এখন চা দিয়ে গেছে। সকালবেলা এখন 6:30 6:45 বাজে, চা করে দিয়েছে। চা খেতে খেতে এই ভিউ ব্যালকনির, মানে দারুণ ব্যাপার। আমাদের ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আজকে দিদি এই যে
দিদিরা সব ব্রেকফাস্ট রেডি করছে। আজকে ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে গরম গরম পরোটা, পরোটার সাথে अच्छा এটা মানে দুপুরে সবজি কি আছে দিদি? ये इसमें ये বরবটির সবজি, আলু বরবটি, আর এখানে ভাজা হচ্ছে গরম গরম অমলেট। পাহাড়ের ব্রেকফাস্ট। অনেকটা হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়ে গিয়েছিল। পেট ভরে ব্রেকফাস্টের পর এবার আমাদের বেরানোর পালা। আজ লোকাল সাইট সিন। আমাদের গাড়ি এখন এসে গেছে, আমরা এবার বেরোবো সাইট সিনের জন্য। লোকাল সাইট সিন সামসিং যাব, নেওড়া ড্যাম, আরও দুটো সাইট সিনে এগোবো সাইট সিনের জন্য। এই আমাদের দুটো গাড়ি আমরা বলেছি, দুটো ছোটো গাড়ি পাওয়া যায়নি, আমরা দুটো ছোটো গাড়ি বলেছিলাম। সেক্ষেত্রে একটা বড় গাড়ি এসছে আর একটা ওয়াগনার এসছে। একটু কমফোর্টেবলি যাতায়াত করার জন্য দুটো গাড়ি বলা হয়েছে। আর যেটা মেন ব্যাপার হচ্ছে যে গাড়ির ভাড়া। এখান থেকে লোকাল সাইট সিনের জন্য ছোটো গাড়ির ভাড়া নেয় মোটামুটি 1500 টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়ে 1800 টাকা। আর যদি আপনারা ছোটো গ্রুপে আসেন তাহলে হচ্ছে মানে 4 জন বা 2 জন, তাহলে একটা ছোটো গাড়িটা নিলেই বেটার। আর যদি বড় গ্রুপ হয়, যদি একটু মানে বাজেট ইস্যু থাকে, দেন আপনারা একটা বড় গাড়িতেই নিতে পারেন। আর যদি মনে হয় যে কমফোর্টেবলি জার্নি করা যাবে, বড় গ্রুপ মানে 8 জন বা 10 জনের, সেক্ষেত্রে হচ্ছে একটা বড় গাড়ি একটা ছোটো গাড়ি আমাদের মতো করতে পারেন, বা দুটো ছোটো গাড়ি করা যেতে পারে। এইভাবে বেরিয়ে পড়তে পারেন। দেখি লোকাল সাইট সিনে কীরকম কী সাইট সিন হয়, আর সব জায়গার ডিটেলস বলবো, আর কীভাবে কী যাওয়া যায়, কোনো টিকিট বা পারমিট কাটার ব্যাপার আছে নাকি, এই সমস্ত ডিটেলস নিয়ে আসছি। টাটা করে দেওয়া হয়েছে, আমরা এখন বেরোলাম। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে নেওড়া ড্যাম। নেওড়া নদীর ওদিকে আমরা যাব। তো আমাদের সাথে আছে নৃপরাজজি, আমাদের হোমস্টের ওনার, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই সামনেটুকু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, বাট সামনের রাস্তা ভালো। জানি না নেওড়ার ওদিকে রাস্তা কীরকম, শুনলাম একটু খারাপ আছে। তো দেখা যাক, এবার আমরা যেতে যেতে কথা হচ্ছে। বিকালের মোমোর অর্ডার দিয়ে দেওয়া হলো। তো কালকে মোমো এত ভালো লেগেছে সবার, আমরা যারা খেয়েছি সবাই খাইনি, 4 জন খেয়েছি। এখানে অ্যাকচুয়ালি মোমো বেশি বানায় না, তো বা অর্ডার দিয়ে রাখতে হয়, সেই কারণে সকালবেলাতে আমরা অর্ডার দিয়ে গেলাম। এইবার আমরা আমাদের জার্নি শুরু করছি। অরণ্য ঘেরা রাস্তা দিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নি। আমরা আজকে ঘুরে দেখব 5টি ভিউ পয়েন্ট: নেওড়া ড্যাম, নেওড়া ব্রিজ, লাভার্স ভিউ পয়েন্ট, লালিগুড়াস ভিউ পয়েন্ট এবং সবশেষে রকি আইল্যান্ড। গ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছি, রাস্তা বেশ এবড়ো খেবড়ো। এখানে রাস্তা আপস অ্যান্ড ডাউন আছে অনেক, রাস্তার কন্ডিশনও ভালো না। তো আমার মতে আসার জন্য গাড়িতে আসাটাই বেটার। আর বাইক বা স্কুটি নিয়ে যারা আসবে, স্কুটি নিয়ে মানে যারা আসতে চাও তারা কিন্তু একটু সাবধানে চালিয়ে আসবে। বাইক ওকে, বাট গাড়িতে আসাটাই বেটার। কেমন লাগলো সুনতালে খোলা? খুব ভালো লাগে, খুব পিসফুল, খুব সুন্দর। মম্মিতাকে তো এই যে দুজন বসে আছে সেজে গুজে, একদম দুজনেই বসে আমরা রয়েছে। রিল্যাক্স করতে এসেছি আমরা সত্যি। ये है मतलब उसका घास, आपने देखा ये वाला जो है अच्छा, ग्रेप्स जो है, अच्छा ये अंगूर का पेड़ ये है। तो फूल हो गया। अच्छा, हाँ, ठीक है, ये फ्लावर हो गया। फ्लावर के ऊपर जो लड़ा लड़ा है ना, हाँ, ये अंगूर का है। अच्छा, লতার মতো বেরিয়ে আচ্ছা। নিপুরাজি আমাদেরকে আঙুর গাছ দেখালেন। এখানে আমি আঙুর গাছ আগে দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। ফরেস্টে এত ঘুরেছি কিন্তু আঙুর গাছ আমিও দেখিনি, আমি প্রথম দেখলাম। ये हो गया ऊपर वाला उसका रुद्राक्ष। আচ্ছা, এইবার रुद्राक्ष का घास। উপরে যে বড় গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। বেশ ইন্টারেস্টিং। পাহাড়ে আসলে এই জিনিসগুলো মানে দেখা যায়, জানা যায়। আর বিশেষ করে পাহাড়ের নিচে মানে এই তরাই রিজনে আমাদের কিন্তু এই যে মেডিসিনাল যে ট্রি, সেগুলো কিন্তু পাহাড় আর এই তরাই রিজনে প্রচুর পাওয়া যায়।
বাইরে রৌদ্রোজ্জ্বল প্রকৃতিকে সাথে নিয়ে পাহাড়ি চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। বেশ খানিকটা চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমরা এখন এসে গেছি নেওড়া ড্যাম। অসাধারণ জায়গাটা একবার শুধু দেখুন, তাহলেই বুঝতে পারবেন জলের কি স্রোত। এখানে হাইড্রোলিক প্রজেক্ট এখানে আছে নেওড়া নদীর উপরে, সেইখানেই আমি জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন, অসাধারণ। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, বেশ খাড়াই কিন্তু। ও ফাটাফাটি জায়গাটা একবার দেখুন। অসাধারণ জায়গা, অসাধারণ। ফাটাফাটি। এই জায়গাটা কিন্তু প্রকৃত অর্থেই একটা হিডেন জেম, আর বর্ষায় নেওড়া ড্যামের রূপের ছটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। এখান থেকে এখন একটু সোজা এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা নেওড়া ড্যাম যেখানটায় আছে সেই জায়গাটা এবার দেখব। জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। জল পুরো স্বচ্ছ জল। আর একটু জলের কাছাকাছি যাওয়া যাক। এই হলো নেওড়া ড্যাম, যে হাইড্রোলিক প্রজেক্ট, সেই জায়গাটা। বাচ্চারা খেলছে, এটা মনে হয় কিছু একটা করার চেষ্টা করছে। অপূর্ব। কেন এই জায়গাটাকে হিডেন জেম বলেছিলাম এবার বুঝতে পেরেছেন তো? আসুন এবার উপর থেকে এই অপার্থিব সৌন্দর্যকে একটু উপভোগ করা যাক। নেওড়া ড্যাম থেকে এবার আমরা বেরোচ্ছি। যেই জায়গাটা এত সুন্দর জায়গা যে এখানে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেল, নয় করে হলেও প্রায় 45 মিনিট আমরা এখানে রয়েছি। সবাই ফটো তুলেছে। এখন আমরা বেরোচ্ছি আবার গাড়ি ধরে, এবার আমরা একটা অন্য স্পটে যাব। আজকে কিন্তু প্রচণ্ড গরম এবং মানে সাংঘাতিক রোদ উঠেছে এবং ভীষণ হিউমিডিটি। সেখানে বারিশ, মানে সিম্পরাজি বলছে যে হ্যাঁ কাল পরশু বৃষ্টি হয়নি, সেই কারণে হিউমিডিটি সাংঘাতিক এবং রোদের তেজও প্রচুর। তো এবার আমরা যাচ্ছি রিম্পাজি খিদার জারে বললে নেওড়া ব্রিজ। এবার আমাদের গন্তব্য, নেক্সট ডেস্টিনেশন নেওড়া ব্রিজ। কিছুটা এগিয়েই এসে পড়লাম নেওড়া ব্রিজ। রকি আইল্যান্ডের ছোট সংস্করণ বলা যেতে পারে এই জায়গাটিকে। নিপরাজজি বলছেন যে ডিসেম্বর জানুয়ারি মাসে এই জায়গাটা হয়ে যায় ফিশিং পয়েন্ট এই কারণে, বা ফিশার্স পয়েন্ট। তার কারণ হচ্ছে গিয়ে এই যে এইখানটা যেটা থাকে, এই পজিশানে নাকি প্রচুর মাছ জড়ো হয়ে যায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এখানে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছে যাতে কেউ এখানে মাছ না ধরতে পারে। একবার জলের স্রোতটা দেখুন,
বেশ ছিমছাম জায়গা, ফটো তোলা বা রিলস বানানোর জন্য এক্কেবারে আদর্শ স্পট এই নেওড়া ব্রিজ। আমাদের সবাই এই জায়গায় এসে প্রাণ ভরে ছবি তুলল। রকি আইল্যান্ড তো আমরা সবাই যাই, কিন্তু আমি বলবো এই জায়গাটা তো আসার জন্য, এটা কিন্তু বেশ ফাঁকা থাকে। রকি আইল্যান্ডে মাঝে মাঝে ভিড়ভাট্টা থাকে, কিন্তু যারা ফটো সেশন করতে চান, ছবি তোলার ইচ্ছে আছে, একান্তে ছবি তুলতে চান, তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। নেওড়া ড্যামের পর নেওড়া ব্রিজ মাস্ট ভিজিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স ভিউ পয়েন্ট, সেইটা দেখে আমরা যাবো হচ্ছে সামসিং লালেগুড়াস, যে আমাদের যে টি গার্ডেন সেইখানে, সেই জায়গাটা কভার করে দেন আমরা রকি আইল্যান্ড যাব। দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি নেওড়া ভ্যালি লাভার্স পয়েন্টে। এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এইখানে আমরা এখন দেখতে পাচ্ছি মোটামুটি 3-4টে মাউন্টেনের যে লেয়ার, সেটা কিন্তু যদি আমি দেখাচ্ছি 7টা টোটাল লেয়ার দেখা যায়। তো এই জায়গাটা কিন্তু মানে ভালো, যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালো মানে ভিউ এখানকার। একদম জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ভিউ পয়েন্ট, পথ চলার মাঝে একটু দাঁড়িয়ে এখানে ভিউ নিয়ে নেবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখানে ভালো ভিউ পাওয়া যায়। এই নিচ দিয়ে চলে গেছে নেওড়া নদী, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। বেশ ভালো, সুন্দর জায়গা। সবচেয়ে বড় কথা, এরকম শান্তির জায়গা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল, যেটা আমাদের শহরে মানে বিশেষ করে আমরা যারা কলকাতাতে থাকি তাদের কাছে ভীষণ লোভনীয় এই জায়গাগুলো। তো আমরা ভাগ্যবান যে আমরা এখানে আসতে পারি, এই জায়গাকে উপলব্ধি করতে পারি। এটাই, আর কি চাওয়া, আর কিছু চাওয়ার নেই। জানি না কেন লোকজন আজকাল এই দিকটা একটু এড়িয়েই চলেন, তবে আমার কিন্তু এই জায়গাগুলো ঘুরতে বেশ লাগছে। এবার আমরা যাচ্ছি লালিগুড়াস ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে সামসিং টি গার্ডেনের সঙ্গেই অ্যাটাচড। আসছেন আপনি? খুব সুন্দর রাস্তাটা অসাধারণ। ডকুমেন্টস আপনার টেবিলেই রাখা। এবারে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাস, আমাদের সঙ্গ দিতে এবার হাজির হলো বৃষ্টি। টিপ টিপ থেকে ক্রমশ সে তার বেগ বাড়ালো। একটু আশঙ্কা আগে থেকেই হচ্ছিল, এবার তা সত্যি হলো। যাই হোক, পাহাড়ে বৃষ্টি, সেটাও কিন্তু বেশ রোম্যান্টিক, কি তাই না? প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টির মধ্যে আমি একটু ছাতার তলায় চলে যাই ঋতুর সাথে। দারুণ বৃষ্টি হচ্ছে, ভিউটা ও অসাধারণ। আসল জায়গাতেই আমাদের বৃষ্টি হয়ে গেল, আসল জায়গাতেই বৃষ্টি হয়ে গেল। লালিগুড়াস ভিউ পয়েন্টে আমরা ঘুরছি, বৃষ্টি এই জাস্ট থামলো, কিন্তু এখন ওই ভিতরের দিকটা যাওয়া যাচ্ছে না, পুরো জল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিছন দিকটা পুরো জল। অসাধারণ জায়গা, চা বাগান দিয়ে পুরো ঘেরা। সামনের ভিউ আমি দেখিয়েছি, আমি গোপ্রো দিয়ে কিছু শট নিয়েছি, কারণ ভালো বৃষ্টি পড়ছিল। এই জায়গাটাতে আসলে আমি বলবো সবারই আসা উচিত, সবাই আসুন। এবং এখানে একটু আগে কয়েকজন লোক এসে জলের বোতল ফেলে নোংরা করছিল, চেষ্টা করুন এগুলো না করার, কারণ এই জায়গাগুলোকে সুন্দর রাখাটা আমাদের দায়িত্ব। এত সুন্দর জায়গা, সেটাকে সুন্দর রাখা আমাদের রেসপন্সিবিলিটি। বৃষ্টির জন্য ড্রোন উড়াতে না পারার একটা আক্ষেপ কিন্তু থেকেই গেল। কিন্তু ওই যে অনুপম রায়ের একটা গানের লাইন আছে না, সব পেলে নষ্ট জীবন। আমি নিশ্চিত এই আক্ষেপ মেটাতে আমি আবার এখানে আসব। জীবন আমায় আরও একবার সেই সুযোগ দেবে। লালিগুড়াস ভিউ পয়েন্ট থেকে এবার আমরা এগোচ্ছি আমাদের লাস্ট যে ভিউ পয়েন্ট, সেখানে রকি আইল্যান্ড। আমরা এখন পৌঁছে গেছি রকি আইল্যান্ড, এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। জাস্ট ভিউটা দেখুন, যদিও এটা খুব পরিচিত একটা জায়গা, কিন্তু বর্ষাকালে এই যে জায়গাটাতে এত জল, এটা কিন্তু অন্য সময় আসলে আপনারা পাবেন না। রকি আইল্যান্ড আমাদের যে ব্রিজটা, সেটা
এখানে এখন বেশ কিছু হোমস্টে খুলেছে, রেস্টুরেন্টও আছে, খুব পপুলার জায়গা। এই জায়গাতে ট্যুরিস্টরা বহু বছর ধরেই আসছেন। আমি লাস্ট এসেছিলাম 2017 সালে, তখন এত দোকান ছিল না, বাট ছিল, এমন না যে ছিল না একদমই, সেটা নয়। পাহাড় থেকে ভিউ, সামসিং টাউন থেকে মেরে কেটে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। বয়ে চলা মূর্তি নদী এবং তার ওপরে অবস্থান করছে বড় বড় পাথুরে বোল্ডার। এই কারণেই এই জায়গাটার নামকরণ করা হয়েছে রকি আইল্যান্ড। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে, ভাড়া ফুডিং লজিং নিয়ে মোটামুটি ওই 1000 থেকে 1500-র মধ্যে। চাইলে এখানে রাত্রিবাস করে আপনারা এই জায়গাটাকে উপভোগ করতে পারেন। আসুন এবার রকি আইল্যান্ডকে উপর থেকে একটু অনুভব করা যাক। রকি আইল্যান্ড দেখা কমপ্লিট করে আমরা এবার বেরোচ্ছি আমাদের হোমস্টের দিকে। অলরেডি 2:30 বাজে, আমরা 1 থেকে 1.5 ঘন্টা লেট। আমাদের এখানে 1:30 নাগাদ চলে আসলে ভালো হতো। আমাদের যেহেতু লাড়েগুড়া যে ভিউ পয়েন্ট, সেখানে বৃষ্টির কারণে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, এখানে আসতে লেট হলো। তো আমাদের হোমস্টেতে আমাদের যে দিদি আছে, তিনি হয়তো লাঞ্চ বানিয়ে আমাদের জন্য ওয়েট করছেন। নিপুরাজ জি এখন তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে। যাই হোক, আপাতত আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা। আপনারা যারা যারা এই 5টি ভিউ পয়েন্ট দেখলেন, কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো। সুনতালে খোলা থেকে লাভার্স ভিউ পয়েন্ট, নেওড়া ড্যাম, নেওড়া ব্রিজ, রকি আইল্যান্ড, সামসিং টি গার্ডেন, এইগুলো ঘুরতে যাওয়ার জন্য যদি আপনাদের বুকিং সুনতালে খোলাতেই থাকে, তাহলে হচ্ছে গিয়ে সিন্ডিকেটের গাড়ি আপনারা নিয়ে নেবেন। সেখান থেকে আপনারা বাকি পুরো জায়গাটা ঘুরে দেখবেন। এখানে একটা জিনিস বলবার আছে, যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন আর আপনার মানে বুকিং যদি এখানকার কোনো হোমস্টেতে হয় সুনতালে খোলার, তাহলে আপনি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরতে পারেন। সেক্ষেত্রে সিন্ডিকেটের গাড়ি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের দুপুরে এখন লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে। ঘুরে ঘাড়ে এসে প্রচুর দেরি হয়ে গেছে। আজকে কি আছে মেনুতে সাংনিক দেখা? এটা মাছের ঝোল, আচ্ছা, মাছের ঝোল। এটা সবজি দেওয়া হয়ে গেছে, সবজি সব দেওয়া হয়ে গেছে। এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, আর এইদিকে স্যালাড। আর যারা মাছ খাবে না, যেমন আমি, আমার সঙ্গে আছে বাইন, লোপা, আমাদের 3 জনের জন্য ডিম। আর কি চাই? তো খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করেছি একটু যাবো একটা জায়গায়, সেটা দেখাবো। সেখানে গিয়ে হচ্ছে আসল মজাটা হবে ওইখানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা গেলে দেখাবো কী জন্য যাচ্ছি, সেটাও একটু সারপ্রাইজ থাক। পাহাড়ের রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আমরা নামছি নিচের দিকে। অ্যাম্বিয়েন্সটা দেখুন, শান্ত, কেউ কোথাও নেই, শুধু আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই অস্তিত্ব আমাদেরকে নিয়ে যাচ্ছে।
গাইড আপাতত করে guide। আপাতত আমাদের ওই গাইড। বর্ষায় ডুয়ার্সে এসে নদীতে স্নান না করলে হয়? এটা অনেকটা ওই খেলবো হোলি রং দেবো নার মতো হয়ে যাবে তাহলে। আমরা চলে গিয়েছিলাম সুনতালে খোলা হ্যাঙ্গিং ব্রিজের কাছে। দুপুর গড়িয়ে তখন বিকেল নামছে। পাহাড়ি নেওড়ার জলে সেদিন গা ভেজালাম আমরা। জোকের সামান্য উৎপাত থাকলেও মন্দ লাগলো না স্নান করে। সন্ধ্যা যে কখন নেমে এলো আমরা বুঝতেই পারলাম না। দারুণ অভিজ্ঞতা, একটা পাহাড়ি নদীতে স্নান করলাম, অসাধারণ লাগছে। যদিও জল অত্যন্ত ঠান্ডা, খুবই ঠান্ডা জল, বেশিক্ষণ স্নান করা ঠিক না, জ্বর হয়ে যেতে পারে। কিন্তু এক্সপিরিয়েন্সটা অসাধারণ, এক্সপিরিয়েন্স করা উচিত। যেহেতু এই সময় এখানে অনেক জোক আছে, কিন্তু যেহেতু রানিং ওয়াটার, তো জোকের থাকার সম্ভাবনাটা কম। যাই হোক, ভালো লাগলো, দারুণ, অসাধারণ। এইরকম এক্সপিরিয়েন্স করুন, করতে থাকুন, জীবনকে উপভোগ করতে হবে পরিষ্কার। হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আজ সন্ধ্যায় আমাদের জন্য ছিল বারবিকিউ চিকেন। সন্ধ্যার আড্ডাটা ভালোই জমেছিল তা দিয়ে। তারপর রাতের ডিনারে রুটি আর চিকেন সহযোগে সুনতালে খোলার দ্বিতীয় দিনকে বিদায় জানালাম আমরা। বর্ষায় ডুয়ার্সের সুনতালে খোলাতে এসে কিভাবে দুটো দিন কেটে গেল তা বুঝতেই পারলাম না আমরা। ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এখানে এসে বুক ভরে অক্সিজেন নিলাম। হোমস্টের আতিথেয়তা আর প্রকৃতির এই দারুণ সৌন্দর্যকে উপভোগ করতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে। আপনারাও তাহলে বেরিয়ে পড়ুন চটপট, আর কমেন্ট করে জানান যে কোথায় যেতে চান। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আপনাদের ভালোবাসাকে সঙ্গী করে আমি আবার আসব নতুন ভিডিও নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। মুসাফিরের আড্ডা আজ এখানেই সমাপ্ত। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে সুনতালে খোলাতে আমাদের শেষ দিন। শেষ দিনে আমরা ঘুরে দেখব 3টে খুব পপুলার স্পট। সেখানে কি দেখলাম, কিভাবে গেলাম, গাড়ি ভাড়াই বা কত, সব ডিটেলস নিয়ে আসছি আমাদের সুনতালে খোলা সিরিজের শেষ পর্বে। এমনকি আপনারা কিভাবে এই ডুয়ার্সের এই অংশে মানে সুনতালে খোলা সামসিং অংশটিতে কম খরচে ঘুরতে পারবেন তার একটা রূপরেখা নিয়েও আসবো আগামী পর্বে। সাথে থাকুন, আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। দেখা হচ্ছে মুসাফিরের আড্ডায় আগামী পর্বে।